জি স্যার। ওকে। এই পার্টটা বেসিক্যালি আপনাদের মাহবুবা ম্যাম ছিলেন। আমি হচ্ছে নতুন করে স্লাইড বানাইনি, কারণ হচ্ছে আমাদের বইটা আরো রিগোরাস হচ্ছে সিলেবাস থাকে, যেহেতু আপনাদের এখানে অলরেডি এটা ডেভেলপ করছিল, আমি হচ্ছে ওইটা এক্সটেনশন করতে চাচ্ছি না। যেটা হয় পরে হচ্ছে শেষ করা যায় না, এবং হচ্ছে আমার গতবারের এক্সপিরিয়েন্স বলে হচ্ছে অধিকাংশ মানুষ অ্যাবজর্ব করতে পারে না, হচ্ছে একটা দফা রফা অবস্থাটা থাকে আর কি, যে এত বেশি পড়ানো। তো বইটা সিলেবাস আমি এখানে পড়াবো না। যেটা করবো সেটা হচ্ছে এই যে আপনাদের যে রিডিউস সিলেবাসটা, এর জন্য হচ্ছে আমি আমার মতো করে স্লাইড হয়তো বা বানাইনি। বাট হচ্ছে এই স্লাইড হুবহু হয়তো বা পড়াবো না, সাথে অনেক বেশি বাংলা কথা বলবো। আমি যেটা চাবো সেটা হচ্ছে আপনারা আমার কথাগুলো নোট করবেন বা হচ্ছে আপনারা টুকে রাখবেন। এখন প্রথম যে জিনিসটা, আপনারা কোন বই পড়েন সেটা আমাকে বলেন, মানে হচ্ছে পড়াশোনার জন্য কোন বইটা ফলো করছেন। স্যার নুরুদ্দিন স্যারের বুয়েটের ওই বইটা পড়া হয় আর কি। ওকে, আর দ্যাটস এমনিতে এ গুড একটা থিং। হ্যাঁ। পিডিএফ বই দিছে। হুম হুম। নুরুদ্দিন স্যারের বইটা পড়লেই হবে, মানে কোরেশন ইঞ্জিনিয়ারিং যেটা ইন্ট্রোডাক্টরি টেক্সট। নুরুদ্দিন স্যার আমাদের ইকবাল মাহমুদ স্যারের দুজনই আমাদের মানে আমাদের টিচার ছিলেন। তো ইকবাল মাহমুদ স্যার এখন আমাদের টিচার আছেন, প্রফেসর এমিরিটাস হিসেবে ডিপার্টমেন্টে আছেন এখনো। তো দে আর কাইন্ড অফ লেজেন্ড ইন কোরেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের জন্য আর কি। আর ওনাদের বইটা যেটা লেখা আর কি, সেটা হচ্ছে এর চেয়ে সিম্পল বই আর হওয়া পসিবল না, মানে এর চেয়ে সহজ ভাষায় আর কি। তো ওরা হচ্ছে উগলিকের বই থেকে আর অন্যান্য বই থেকে নিয়েই হচ্ছে ওনারা বই লিখেছেন, বাট হচ্ছে এটা মোর হচ্ছে আমাদের জন্য, মানে হচ্ছে আপনাদের সহজ বুদ্ধ করার জন্য আর কি পড়া। যদিও আমি এটা পড়েছি, সাথে হচ্ছে অ্যাডিশনাল আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি হচ্ছে আরো এক গাদা বই পড়েছিলাম আর কি, ডিটেলসে বোঝার জন্য। But আমার মনে হয় কোরেশন প্রিভেনশনের জন্য এতটুকু পার্ট আর কি দরকার নাই আপনাদের। আমরা যতটুকু হচ্ছে কভার করব বা যতটুকু করবো অতটুকুই থাকবে। যেহেতু আপনাদের কাছে বইটা আছে, এই বইয়ের হচ্ছে আমার পার্টের সিলেবাস যেটা, সেটা দেখলাম হচ্ছে আপনাদের কত থেকে এটা, চ্যাপ্টার 11 থেকে স্প্রে কারেন্ট কোরোশন, তারপর হচ্ছে মেকানিক্যাল ফ্যাক্টরস এন্ড স্ট্রেস কোরোশন, কোরোশন প্রিভেনশন, ক্যাথোডিক প্রোটেকশন, ইউজ অফ দ্য কোটিং এন্ড প্রিভেনশন কোটিং, রিডাকশন অফ কোরোশন বাই এনভায়রনমেন্ট, কুলিং ওয়াটার এন্ড বয়লার ওয়াটার, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে অক্সিডেশন এন্ড হাই টেম্পারেচার কোরোশন। আমরা হয়তো বা বইয়ের সব ডিটেলস পড়বো না, বাট এই চ্যাপ্টার গুলো অনেক ছোট চ্যাপ্টার, একবার রিডিং দিলে দেখা যায় সব বোঝা যায়। তবে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মুখস্থ জিনিস, প্রশ্ন দিতে হয় মুখস্থ, ইনোভেশনের তেমন হচ্ছে স্কোপ থাকে না। এটা বলতে কি বুঝো, এই প্রিভেনশন কিভাবে করবা, মানে এই টাইপের হচ্ছে প্রশ্ন থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা কমপ্লিট মুখস্থ টাইপ অবস্থায় থাকে। তো এই যে কোর্স আউটলাইন এখানে যেটা দেখছেন আমার পার্টি, যেটা বললাম চ্যাপ্টার 11 থেকে হয়তো বা আমরা মধ্যে কিছু চ্যাপ্টার বাদ দিই, চ্যাপ্টার 11 থেকে চ্যাপ্টার 17 টানা পড়বো, 6টা চ্যাপ্টার। তারপর হচ্ছে আবার চ্যাপ্টার 20 তে যাবো আর কি। তো এখানে শুধু হচ্ছে বইটা ফলো করলেই হবে, মানে রুটিন স্যার ইকবাল মাহমুদ স্যারের বই পড়লেই হবে। আমি যেটা বললাম আর কি, কোর্স প্রিভেনশন দেখবো, এটা হচ্ছে আপনার ডিজাইন ওয়েতে কিভাবে কোরেশন প্রিভেনশন করা যায় সেটা সম্পর্কে জানবো। ক্যাথোডিক প্রোটেকশন সম্পর্কে জানবো, যেহেতু আপনি কোরেশন মেকানিজম অনেকটুকু পড়ে ফেলেছেন, ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে অনেক ইজিয়ার হবে আর কি বোঝা। কোটিং অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, বিভিন্ন ইপক্সি কোটিং কোটিং থাকতে পারে, মেটালিক কোটিং থাকতে পারে, গ্যালভানাইজেশন থাকতে পারে। এগুলা করে হচ্ছে আমরা কোরেশন প্রিভেনশন করি, সেটা আছে। চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, আমরা আশেপাশে যে এনভায়রনমেন্ট থাকবে, লিকুইড এনভায়রনমেন্ট বা যদি হচ্ছে এটা এক্সপোজ টু এয়ার থাকে, তখন আমরা কিরকম করতে পারি, বা হচ্ছে এটা যদি গ্যাসিয়াস এনভায়রনমেন্টে থাকে, অ্যালকোহল ভ্যাপর হতে পারে বা যে কোনো অর্গানিক ভ্যাপর হতে পারে, ওদের জন্য হচ্ছে কিরকম মানে আপনার প্রিভেনশন মেজারমেন্টটা নিতে হবে, সেটা হচ্ছে আমরা ওই চ্যাপ্টারে পড়বো। কুলিং ওয়াটার এন্ড বয়লার ওয়াটার, এখন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কমন জিনিস হচ্ছে বয়লার ওয়াটার, যেটা ফিড ওয়াটার হিসেবে চিন্তা করি আমরা। কুলিং ওয়াটার থাকতে পারে, তো এদের হচ্ছে হিউজ কোরোসিভ প্রপার্টি আছে। তো বয়লার হচ্ছে একটা ইন্ডাস্ট্রির সবচেয়ে, যদি দামি কোনো কিছু বলতে হয় সেটা হচ্ছে অবশ্য বয়লার চলে আসে আর কি। তো বয়লারের কোর্সটা অবশ্যই হতে আমরা ওরকম ভাবে হতে দিব না আর কি। তো ওইটা প্রিভেনশনের জন্য আমাদের কিছু মেজারমেন্ট আছে, আমরা কিছু হচ্ছে কেমিক্যালস অ্যাড করি, আমরা কিছু ইনহিবিটর অ্যাড করি, এগুলো হচ্ছে আমাদের সম্পর্কে জানতে হবে আর কি। সেই চ্যাপ্টারে আমরা ওইটা পড়বো। তো প্যারাস্যালয় কিরকম ভাবে কাজ করে সেটা হচ্ছে মানে আসলে অত ডিটেলসে পড়ানো হবে না। প্যারাস্যালয় হচ্ছে অনেক বিশাল একটা চ্যাপ্টার, যারা হচ্ছে এমএমই তে পড়ছে ম্যাটেরিয়ালস, তারা হচ্ছে প্যারাস্যালয় নিয়ে হচ্ছে আলাদা কোর্স করে, প্যারাস্যালয় নন প্যারাস্যালয় নিয়ে। তো আমরা এত ডিটেলস এটা পড়বো না, শুধু হচ্ছে গেইন বাউন্ডারিজ থাকলে কিরকম হচ্ছে কোরেশন হতে পারে সেই সম্পর্কে একটু আইডিয়া নিবো আর কি। তারপর থাকে অক্সিডেশন এন্ড হাই টেম্পারেচার কোরেশন, যেটা হচ্ছে কোরেশন ফ্যাটিক গুলো নর্মালি ওই কারণে হয়ে থাকে। তো ওই জিনিসগুলো আমরা দেখবো যে হাই টেম্পারেচারে যে মেটাল গুলো রান করবে বা যে রিয়েক্টর গুলো অধিকাংশ হাই টেম্পারেচারে থাকে, যেমন হচ্ছে 2000, যেমন 1200-1400 ডিগ্রি থাকতে পারে। তো তখন আমরা কি করব, সেই জিনিসটা হচ্ছে আমার ওই চ্যাপ্টারে দেখবো, অক্সিডেশন এন্ড হাই টেম্পারেচার কোরেশনের মেকানিজমটা দেখবো, এবং হচ্ছে প্রিভেনশনটা দেখবো। দেন কোরেশন মনিটরিং এন্ড অ্যানালাইসিস, এটা খুব বেশি একটা কিছু না, এটা লাস্টের একদম বাংলা কথাবার্তা আর কি, কি কি করা যেতে পারে সবকিছু সামারি।
তো এই প্রথম স্লাইডটা বেসিক্যালি ইন্ট্রোডাকশনের স্লাইডই আর কি। তো এখানে তেমন ডিটেলস না, এর জন্য আমি হচ্ছে লিখতেছিও না। নেক্সট ক্লাসগুলোতে আমরা হয়তো বা লিখে লিখে করবো, মানে হচ্ছে প্রত্যেকটা পার্ট আর কি বোঝানোর সুবিধার জন্য। তো আজকের ক্লাসটা যেহেতু ইন্ট্রোডাকশন, এখানে হচ্ছে সবই বাংলা, মানে আগের আপনারা যা করে এসেছেন আর কি পড়াশোনার প্রথম পার্ট থেকে, সেগুলোর একটু রিপিটেটিভ, যেহেতু এই কোর্সের মানে এই পার্টে আর কি একটু ইন্ট্রোডাকশন দিতেই হয়। তো কোরেশন বলতে আসলে কি বুঝি সেটা এখানে লেখাই আছে, বাট হচ্ছে আপনারা কি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিতে পারবেন, মানে কোরেশন হচ্ছে কেন হচ্ছে, বা মেইন মেকানিজমটা কি কোরেশন হওয়ার। এই যে এখানে যে লিখলো, destruction of alloy and metal or alloy because of the chemical and electrochemical reaction with the surrounding environment and medium। এই যে রিয়েকশনটা হচ্ছে, এটা ইলেকট্রোকেমিক্যাল রিয়েকশনটা কিভাবে ফরমেশন হয় সেই সম্পর্কে কেউ কি বলতে পারবেন? স্যার, একটা অ্যানোড হিসেবে কাজ করে, আর এক মানে আরেকটা কন্ডিশন ক্যাথোড হিসেবে কাজ করে। এইটার হুম, উপর ভিত্তি করে এই পড়াশোনাটা হয় আর কি। এটাই মানে হচ্ছে বেসিক্যালি এখানে যেটা আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি, ওই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল গুলা, গ্যালভানিক সেল, দেন হচ্ছে আমরা কত ওই সেল গুলার মধ্যে এটা কাজ করছে, আর কোনো কিছুই না। তো হচ্ছে একটা মেটালের বিভিন্ন প্রপার্টিজ এর কারণে এটা হচ্ছে দুইটা যে হেটেরোজেনাস মানে পার্টের কারণে যেটা করবে সেটা হচ্ছে দুইটা সেল ফর্মেশন করতে পারে, একটা অ্যানোড পার্ট হিসেবে কাজ করবে, একটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তো যখনই অ্যানোড ক্যাথোড আমি বলতেছি, তখন দুইটার মধ্যে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স চলে আসবে বা পটেনশিয়াল ডিফারেন্স চলে আসবে। তো ভোল্টেজ ডিফারেন্স হলে অবশ্যই এখানে কি হবে, ইলেকট্রন ট্রান্সফার হবে। তো ইলেকট্রন ট্রান্সফার হলে যেটা হয়, এগুলো যেহেতু মেটাল, সবগুলোই মেটাল, ওরা যেটা করবে সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, একজন ইলেকট্রন গ্রহণ করবে। এটা হচ্ছে সিম্পল জিনিস। বাট ইলেকট্রন ত্যাগ করা মানে ও আয়নিক ফর্মে চলে আসা, সলিউবল ফর্মে চলে আসে, মেটাল থেকে, মেটাল অ্যাটম থেকে ও হচ্ছে আপনার আয়নিক ফর্মে চলে আসছে। যেটা হয় সেটা হচ্ছে তখন ওই রাস্টিং ফর্মেশন হয়। লোহার জন্য আমরা শুধু রাস্টিং বলবো, আর বাকিদের জন্য অবশ্যই রাস্টিং বলা যাবে না। বাকিদের হচ্ছে এরকম, এই যে এখানে যে ইমেজটা দেখছেন আপনারা, সেরকম ভাবে হচ্ছে এটা ক্ষয় হতে থাকবে আর কি। তো এটি হচ্ছে ইয়ে ছিল কোরেশনটা। এখন কোরেশন হচ্ছে কেন করবো সেটা হচ্ছে আশা করি আপনারা হচ্ছে জানেন, কোরেশন ইঞ্জিনিয়ারিং কেন হচ্ছে আমাদের পড়া উচিত। পড়া উচিত এই কারণে, যেটা হচ্ছে মেটাল হচ্ছে অবভিয়াসলি একটা প্রিসিয়াস জিনিস, এবং হচ্ছে আমরা এটা হচ্ছে অধিকাংশ কি থেকে কালেক্ট করি, আমরা ওর হিসাবে কালেক্ট করি, আমরা ইয়ে থেকে, মাইন গুলা থেকে। তো কোরেশন হচ্ছে একটা দে- মানে রিভার্স মেকানিজম। আমি হচ্ছে যে রিভার্স মেকানিজম বলতে এই সেন্সে, যে আমরা হচ্ছে মাইন থেকে ওর কালেক্ট করলাম, সেটা পিউরিফিকেশন করলাম, দেন হচ্ছে আমরা এটাকে মেটাল ফর্মে ওখানে নিয়ে আসলাম, মেটাল হিসেবে অ্যালয় করলাম। আবার কোরেশন যেটা করছে সেটা হচ্ছে মেটালকে আবার কি করছে, ক্ষয় করছে, ক্ষয় করে এলিমেন্টাল কম্পোজিশনে ডিভাইড করে দিচ্ছে। ওই একই জিনিস হয়ে গেল, আবার হচ্ছে ওই মাটিতে চলে গেল বা হচ্ছে এনভায়রনমেন্টে রিলিজ হলো। তো ওই জিনিসগুলো আবার কি করতেছে, ব্যাক টু দা ইনিশিয়াল ফর্ম। তো এটা হচ্ছে সাইকেলটা কমপ্লিট করে দেয়। আমরা চাই না এই সাইকেলটা কমপ্লিট হোক, কারণ হচ্ছে মেটাল এক্সট্রাকশন একটা হাইলি কস্টলি থিংস। আর অবশ্যই আমাদের দেশে হচ্ছে মেটালের ইয়ে নাই, মাইন গুলো নাই, তো আমাদের জন্য আরো হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিতে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স হচ্ছে আপনার কোনো পাইপে যদি হচ্ছে হঠাৎ করে করোশন হয়, সেখানে ছিদ্র হয়ে যেতে পারে, সেটা ফেইলিওর হতে পারে, ব্রেকডাউন হতে পারে। ব্রেকডাউন হলে যেটা হবে, হাই টেম্পারেচার তোমার আপনার হচ্ছে লিকুইড এন্ড গ্যাস আছে, এগুলো রিলিজ হবে। তো ইটস কন্টাজিয়াস এক জিনিস, এক্সপ্লোসিভ হতে পারে, এখানে লাইফ হ্যাজার্ড হতে পারে। আরেকটা হচ্ছে প্রোডাক্ট লস হতে পারে, কন্টামিনেশন হতে পারে। তো এগুলো তো হচ্ছে আছে, ইনডাইরেক্ট ইফেক্ট গুলো থাকবে। তাই জন্য আমাদের কোরেশন জানতে হবে। ইকোনমিক ব্যাপারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনি কোরেশন অ্যালাউন্স আমরা যখন ডিজাইন করি, কোরেশন অ্যালাউন্স অলওয়েজ দেওয়া থাকে আর কি। আপনারা হয়তো বা আপনাদের প্রসেস ডিজাইন যেটা আর কি, আপনাদের ক্যাপস্টোন প্রজেক্ট যেটা ইন্ডাস্ট্রি ডিজাইনের যেটা থাকে, সেখানে যখন ইকুইপমেন্ট ডিজাইন করবেন, পার্সোনাল ইকুইপমেন্ট ডিজাইন, সেখানে দেখবেন প্রত্যেকটা ইকুইপমেন্ট যখন ডিজাইন করতে হয়, তখন কিছু হচ্ছে ওভার ডিজাইন করতে হয়, কিছু অ্যালাউন্স দিতে হয়, 1 to 2 মিলিমিটার এক্সট্রা অ্যালাউন্স দিতে হয়। মিনিমাম অ্যালাউন্স অনেক ক্ষেত্রে হাই কোরোসিভ এনভায়রনমেন্টে 3 to 5 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এই যে এক্সট্রা 3 to 5 মিলিমিটার আমি প্রোভাইড করছি জাস্ট বিকজ অফ দ্য কোরেশন প্রিভেনশন, এটা যেটা করে সেটা হচ্ছে টনস অফ আপনার মেটাল হচ্ছে এক্সট্রা ইউজ করতে হয়। তো এটা তো একটা ইকোনমিক ব্যারিয়ার। এর জন্য আমরা কোরেশন প্রিভেনশন জানতে হবে, যাতে করে আমরা এই যে মেটালটা অ্যাড করছি, এক্সট্রা থিকনেস অ্যাড করছি, সেটা হচ্ছে কমায় নিয়ে আসতে পারি। যত বেশি কমাতে পারবো, মেটাল ইউজেস তত কমবে, আমার ইকোনমিক ভায়াবিলিটি তত বাড়বে আর কি। এটা একটা জিনিস। এর জন্য হচ্ছে আমাদের কোরেশন প্রিভেনশন গুলো আরো ডিটেলসে জানতে হবে। তবে হচ্ছে যে ইয়েটা হয়, যে পাইপলাইন গুলো যায় আমাদের, সবগুলো হচ্ছে গ্যাস পাইপলাইন বলেন বা হচ্ছে আমাদের ওয়েল পাইপলাইন বলেন, সবগুলো হচ্ছে মাটির নিচ দিয়ে যায়। তো আপনারা কি সয়েল কোরেশন করেছেন, বা এনভায়রনমেন্টাল কোরেশন চ্যাপ্টার, তারপর সয়েল কোরেশন চ্যাপ্টারটা? জি স্যার, সয়েল করেশন আমাদের পড়ানো হয়েছে। হুম, হুম। ওকে। সয়েল কোরেশন যদি পড়ে থাকেন, সেটা দেখবেন হচ্ছে এনভায়রনমেন্টাল কোরেশনের চেয়ে সয়েল কোরেশনের মানে মাত্রাটা হচ্ছে এক্সট্রিমলি হাই, তাই না? ওখানে মাইক্রোবিয়াল কোরেশনও হতে পারে, প্লাস সয়েলের তো ইফেক্ট আছে, সেখানে হচ্ছে অ্যাডিশনাল সল্ট ইফেক্ট আছে, তারপর হচ্ছে আপনার ওইখানে হচ্ছে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে, ওইগুলো হচ্ছে আপনার ইম্পিউরিটি হেটারোজেনেসিস ওখানে মানে ইম্পোজ করে যেটা করবে, কোরেশনকে এনহ্যান্স করে দেয়। তো
তো সয়েল পোরশন এক্সট্রিমলি ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট টু কন্ট্রোল। তো এখানে যেটা করা হয়, তো মাটির নিচে পাইপলাইন গুলো যাচ্ছে কিভাবে, গ্যাস পাইপলাইন বা হচ্ছে আপনার ওয়েল পাইপলাইন গুলো যাচ্ছে কিলোমিটার পর কিলোমিটার দিয়ে যাচ্ছে, ডেজার্ট দিয়ে যাচ্ছে। তো সেখানে যেটা করা হয়, সেখানে আমরা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন ইউজ করি। সো দেয়ার আর সাম আদার স্যাক্রিফিশিয়াল মেটাল দ্যাট উই অ্যাড টু আওয়ার পাইপলাইন। সো যেটা করে সেটা হচ্ছে ওই মেটালটা ক্ষয় হতে থাকে, ওই মেটালটা হচ্ছে ক্ষয় হতে থাকে, বাট হচ্ছে আপনার আমার যে পাইপলাইন ম্যাটেরিয়ালটা সেটা ডিগ্রেড হয় না। আমাকে বলেন, এই যে কোন ইলেকট্রোকেমিক্যাল সেল যদি ফর্মেশন হয় কোরোশনের কারণে, তবে ওখানে কোন মানে কোন পার্টটার ক্ষয় হবে, অ্যানোড পার্টটা নাকি ক্যাথোড পার্টটা? অ্যানোড পার্টটা অ্যানোড। ক্ষয় হবে। অ্যানোড পার্টটা, বিকজ ওইখান থেকে ইলেকট্রন রিলিজ হয়। যেখান থেকে ইলেকট্রন রিলিজ হবে সেটাই হচ্ছে ক্ষয় হতে থাকবে। তো আমার কাজ হচ্ছে ওই পার্টটাকে ক্যাথোড বানায় দেওয়া। মানে ক্যাথোডিক প্রোটেকশন জিনিসটা মানে হচ্ছে যাকে আপনি পরিশোধ করতে দিতে চাবেন না তাকে হচ্ছে ক্যাথোড ফর্মেশন নিয়ে আসবেন। তার মানে ওর সাথে হাইলি অ্যাক্টিভ যে মেটাল আছে ইলেকট্রোকেমিক্যাল সেলের, সেখানে হচ্ছে ওর সাথে কানেক্ট করে দিবেন আপনি ওয়্যারিং করে। যেটা হবে, ওই যে স্যাক্রিফিশিয়াল মেটাল যাকে হচ্ছে আপনি ক্ষয় করবেন, ওটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে করোশনের কারণে, কিন্তু আপনার মেটালটা বেঁচে যাবে। তো এটাকে বলতেছে আমরা ক্যাথলিক প্রোটেকশন। এগুলো ডিটেলস আমরা অনেক পড়বো, প্রত্যেকটা চ্যাপ্টারই যখন যাব আমরা ডিটেলস এগুলো পড়বো। তো ইফেক্ট অফ এনভায়রনমেন্ট এটার কথা আমরা মোটামুটি বুঝেছি। যেমন এনভায়রনমেন্টাল পলিউশন যখন পড়েছেন তখন দেখেছেন এয়ার পলিউশনের কারণে বা হচ্ছে ইমপিউরিটির কারণে ওখানে আবার ভোলাটাইল মেটাল থাকতে পারে, পার্টিকুলেট মেটাল থাকতে পারে, ওগুলোর কারণে কিভাবে পলিউশন হয়। সি ওয়াটারের একটা ইফেক্ট আছে, সি ওয়াটারের তো ডেঞ্জারাস ইফেক্ট আছে। ওখানে হচ্ছে আপনার আপনার সেল ফর্মেশন হয় খুবই ইজিলি, তাই না? ওখানে হচ্ছে আপনার মানে যেখানে সল্ট গুলা থাকে, সল্ট থাকাটা মানে সর্বনাশ পলিউশনের জন্য। এটা হচ্ছে বেসিক ফুড ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। তো সল্ট ম্যাটেরিয়ালটার কারণে হচ্ছে ওখানে পলিউশন হতে পারে, বা ঢেউয়ের কারণে যেটা হয় সেখানে রাপ্টার হতে পারে হচ্ছে ওই টাইপ পলিউশন গুলা। কেমিক্যালস, গ্যাস, ভ্যাপর, অর্গানিক ম্যাটেরিয়াল সবকিছুই থাকতে পারে ইন্ডাস্ট্রিতে। তো এগুলোর জন্য প্রিভেনশন মেজারমেন্ট এক একটার জন্য এক এক রকম। আমরা যখন চেঞ্জ অফ দ্য এনভায়রনমেন্ট চ্যাপ্টারটা পড়বো পলিউশন প্রিভেনশনের জন্য, তখন ডিটেলসে পড়বো যে কোনটা থাকলে কি রকম জিনিস ইউজ করা যেতে পারে। তো এখানে কিছু কেস স্টাডি আছে, এগুলো আমি জাস্ট ছবি অ্যাড করা, আমি ডিটেলসে যাবো না, কারণ হচ্ছে আমাদের এমনি অনেকগুলা চ্যাপ্টার পড়তে হবে আর কি। তো এখানে ব্রিজ কোলাপস হয়েছে, ওখানে ওয়ারিং গুলা যেখানে ছিল সেখানে হচ্ছে করোড করছে এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে, এয়ার পলিউশনের কারণে। তো হচ্ছে ব্রিজটা হচ্ছে সাডেনলি হচ্ছে কোলাপস করছে আর কি। ইটালিতে হয়েছে আর কি এটা। তারপর হচ্ছে শ্রিঙ্কিং অফ দ্য এরিকা, যেটা হচ্ছে একটা জাহাজ ছিল সেটা হচ্ছে ডুবছে জাস্ট বিকজ অফ দ্য হোল ফরমেশন। এখানে যেটা হয় এরোশন টাইপ হয় এবং হচ্ছে কোরোশন দুটি হয়ে থাকে, হালগুলাতে হচ্ছে ওই ফরমেশন হয় সি ওয়াটারের কারণে। তো ওইটার কারণে হচ্ছে জাহাজের এটা হলো, আমরা ডিটেলস এগুলো যাব না, মানে হচ্ছে জাস্ট বিকজ এটা হচ্ছে এক্সাম্পল দিতে হবে এই কারণে আর কি। ফল অফ দ্য রেলওয়ে ট্রাফিক লাইট, এগুলো খুব কমন ফেনোমেনা। ওখানে আপনার হচ্ছে এনভায়রনমেন্টাল পোরশনে থাকে, আপনার হচ্ছে যে হিউমিডিটির কারণে ওগুলাতে পোরশন হয় আর কি, ময়েশ্চারের কারণে। ব্যালকনি কলাপস ইন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, সেম কাহিনী, একই জিনিস। ড্যামেজ অফ দ্য টারবাইন, এগুলো সেম। আমরা এগুলো হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য আপনাদের প্রথম যেই পার্টে ওখানে অলরেডি এগুলো বলে দেওয়া হয়েছে আর কি। তো লসেস ডিউ টু দ্য কোরোশন যেটা, সেটা আমরা অলরেডি একটু কথা বলে ফেললাম। তো কোরোশন হচ্ছে ম্যাটেরিয়াল ওয়েস্ট, ম্যাটেরিয়াল এন্ড এনার্জি, সেটা তো আমরা বললাম। ম্যাটেরিয়াল লস হচ্ছে হিউজ ইম্প্যাক্ট থাকবে। ইকোনমিক লস, ডাইরেক্ট লস যেটা, সেটা হচ্ছে আপনার মেটাল এক্সট্রাকশন করতে হচ্ছে, আপনার অ্যাডিশনাল থিকনেস প্রোভাইড করতে হচ্ছে, সেখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ টাকার একটা হচ্ছে ইয়ে আছে, ডিসবেনিফিট আছে। আর ইনডাইরেক্ট লস যদি আমরা করি, সেটা হচ্ছে পড়াশোনার কারণে ইউ নিড টু শাট দ্য হোল প্ল্যান্ট। তো হচ্ছে শাট ডাউনের হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার কি হবে, প্রোডাকশন কমে যাবে। ইনডাইরেক্ট লস এটা। প্রোডাক্ট কোয়ালিটি নষ্ট হতে পারে, আপনি যে মেটালের মধ্যে দিয়ে হচ্ছে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা যদি করপ্ট করে, ওই মেটাল মানে প্রোডাক্টটাকে কন্টামিনেট করবে। এফিসিয়েন্সি হতে পারে, তারপর ওভার ডিজাইন করতে হবে, যেগুলোর কথা বললাম আর কি, এগুলো ইনডাইরেক্ট লসেসে যায়। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এন্ড হেলথ ইম্প্যাক্ট, হিউজ ইম্প্যাক্ট। হঠাৎ করে যদি হচ্ছে এটা কোলাপস করে বা ফেল করে, যেটা হচ্ছে মানুষও মরবে, সাথে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আছে, কারণ ওই লিকুইড কেমিক্যালস গুলো বা গ্যাসেস কেমিক্যালস গুলো হচ্ছে এনভায়রনমেন্টে রিলিজ হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে। আর এই যে এখানে যে চার্টটা আছে সেটা হচ্ছে পার ইয়ারে, মানে হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি গুলাতে কত পরিমাণ করোশনের কারণে এক্সট্রা মেজারমেন্ট নিতে হয় ডাইরেক্ট কস্ট হিসেবে। যেমন হচ্ছে এগুলো সব বিলিয়ন ডলার দেওয়া আছে, দেখা যাচ্ছে যেটা হাইলি ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি সেখানে করোশন ইফেক্টটা অনেক বেশি। যেমন হচ্ছে ইউএসএ তে 303 বিলিয়ন ইউএস ডলার হচ্ছে এক্সপেন্ড করতে হয়। তো অবভিয়াসলি এটা বেশি হবে কারণ ওরা অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজড। যে কান্ট্রি গুলোতে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড থাকবে সেখানে হচ্ছে পড়াশোনার কারণে মেজারমেন্ট অনেক বেশি যাবে, এটা স্বাভাবিক জিনিস। তো এখন আমরা যদি যাই পড়াশোন প্রিভেনশন, পড়াশোন প্রিভেনশন এগুলো বাংলা কথা, আমরা আবার ডিটেলসে আজকে বললাম যেহেতু ইন্ট্রোডাকশন, আমরা যখন আবার ডিটেলসে চ্যাপ্টার গুলাতে যাব, ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে, তখন আবার ডিটেলস এগুলো পড়বো, মানে হচ্ছে কোনটা কি করতে হবে আর কি। তো পলিউশন প্রিভেনশনে এটা এই চ্যাপ্টারটা বেসিক্যালি চ্যাপ্টার 13। এখানে তেমন কোনো কিছুই নাই, এই যে ইন্ট্রোডাকশন আর কি দেওয়া, মানে হচ্ছে পলিউশন প্রিভেনশনের ইন্ট্রোডাকশন, আমরা কি কি ওয়েতে পলিউশন প্রিভেনশন গুলা করতে পারি আর কি। তো যেটা করা যায়, ইউ ক্যান নোট ডাউন, হচ্ছে আমরা চ্যাপ্টার 13 থেকে হচ্ছে প্রথমে শুরু করবো আর কি। তো
তো কোরোশন প্রিভেনশনের আমরা অনেক ধরনের কোরোশন দেখেছি। আপনারা কয়েকটা কোরোশনের নাম বলতে পারবেন, পার্টিকুলার কোরোশন? স্যার পিটিং করোশন, ফ্যাটিক করোশন, ফ্যাটিক diagonal কোরোশন, corrosion, তারপর ইরোশন আছে, হুম হুম ক্যাভিটেশন আছে। হুম এই তো অনেকগুলা কোরেশন আমরা অলরেডি বুঝে গেছি। পিটিং কোরেশন হতে পারে, এরোশন হতে পারে। পাম্পের ভিতরে কি ধরনের কোরেশন হতে পারে, আইডিয়া? এনি কেসেস স্যার পাম্পের পিটিং, সরি সরি সরি, ক্যাভিটেশন হয়। ক্যাভিটেশন হবে, তাই না? দিস ইজ ওয়ান কাইন্ড অফ পিটিং কোরেশন, ওটাও বলতে পারেন। বাট ক্যাভিটেশন আমরা আলাদা করে বলি আর কি নামটা। এখানে হচ্ছে যেটা হয়, আপনার ভেপার ফর্মেশন হয়, এটা পিটিং করে আর কি। পিটিং করার কারণে ওখানে হচ্ছে হোল ক্রিয়েট হয় বা হচ্ছে ডিপ্রেশন ক্রিয়েট হয়, এটা ক্যাভিটেশন বলি আমরা। তো এরকম অনেক ধরনের কোরেশন আপনি যেহেতু অলরেডি পড়ে ফেলেছেন, তাহলে অনেক কিছু আইডিয়া আছে, আমার জন্য সুবিধা হয়ে গেল আর কি, সবগুলো আবার রিপিট করতে হবে না কথাগুলো। তাহলে কোরেশন প্রিভেনশনে যেটা আমরা বেসিক কাজ করি সেটা হচ্ছে আমরা এখানে কিছু স্টেপস আছে, আমি চাবো আপনারা হচ্ছে স্টেপ গুলো মুখস্থ করেন। কারণ হচ্ছে বললাম এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার না, এই আমার পার্ট পিওরলি বাংলা। আমি এখানে হচ্ছে ইম্প্রোভাইজ করার ওয়ে খুবই ডিফিকাল্ট, আমাকে যখন প্রশ্ন করতে হবে পিওর বাংলা দিতে হবে, সো ইউ নিড টু মেমোরাইজ দ্য হোল থিং। আমি বলবো হচ্ছে ইউ গো টু দ্য বুক, মানে হচ্ছে এখানে তো স্লাইড হিসেবে থাকবেই, বা বইটা পড়লে আপনারা হচ্ছে আরো ডিটেলস, ডিটেলস তো না বাট হচ্ছে অনেক সহজ ভাবে হচ্ছে জানতে পারবেন এবং মুখস্থ করার সুবিধা হয় আর কি। এখন কিছু করার নাই, কোর্স হচ্ছে বাংলা হয়ে গেছে আর কি। বাট আমার সাথে আপনাদের আরেকটা যে কোর্স আছে প্রসেস ডিজাইন, সেটা আবার পিওরলি ম্যাথমেটিক্যাল। তো দুইটা হচ্ছে একদম কন্ট্রাস্টিং কোর্স আর কি। তো আমি চাবো এই যে করোশন প্রিভেনশন মেজারমেন্ট গুলা কি, বেসিক মেজারমেন্ট, সেটা হচ্ছে আপনার এই পয়েন্ট গুলা মুখস্থ করেন। যেমন এখানে হচ্ছে ইয়েটা দেওয়া আছে, কয়েকটা পয়েন্ট আকারে দেওয়া আছে, এটা বইও পাবেন, এখানেও দেওয়া আছে। প্রথম জিনিসটা হচ্ছে আমার চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল টু ওয়ান অ্যানাদার। এখন এই জিনিসটা হচ্ছে আপনারা যখন কোনো একটা মেটালকে দেখবেন ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে এটা হচ্ছে হাইলি কোরোশন দিচ্ছে, কোরোশন পটেনশিয়াল বেশি, আমরা অবশ্যই চাবো না ওই এনভায়রনমেন্টে। এনভায়রনমেন্ট বলতে আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট বোঝাচ্ছি, আমি রিঅ্যাক্টরের ভিতরে এনভায়রনমেন্ট বোঝাচ্ছি, পাইপিং সিস্টেম হতে পারে, সোয়েল সিস্টেম হতে পারে, এয়ার হতে পারে, যে কোনো এনভায়রনমেন্ট হতে পারে, সেটার কথা বললাম আর কি, হচ্ছে কেমিক্যাল এনভায়রনমেন্ট এন্ড আদার এনভায়রনমেন্ট। তো ওই এনভায়রনমেন্টে যদি হচ্ছে ওই পার্টিকুলার মেটালটা পরিমাণ অনেক বেশি হয়, যেমন হচ্ছে আপনারা যদি হচ্ছে ইয়ে ইউজ করেন, একদম বেসিক আয়রন, আয়রন ক্ল্যাড ইউজ করেন, আয়রন পাইপিং ইউজ করেন, এগুলো পরিমাণ কিন্তু অনেক বেশি রাস্টিং হয়। তবে ওটা রিপ্লেস করে উই ইউজ স্টিল ম্যাটেরিয়াল, রাইট? স্টিল ইউজ করি, বিভিন্ন অ্যালয়েজ ইউজ করি। তো ওগুলা করার মেইন টার্গেটই হচ্ছে কিন্তু কোরোশনটাকে নামায় নিয়ে আসা, কমায় নিয়ে আসা। যেমন মেটাল কাস্ট আয়রন, যেটা কাস্ট আয়রনের হচ্ছে কোরোশন অনেক বেশি, যেমন আমাদের দরজা জানালার হচ্ছে লোহা গুলা বেসিক্যালি ওরকম থাকে। তো ওইটা একটা থাকে, ওখানে অনেক পরিমাণ হচ্ছে আপনার রাস্টিং ফর্মেশন হয়, ওটা কোরোশন। তো ওইটার বদলে আমরা যেটা ইন্ডাস্ট্রিতে তো আর হচ্ছে কাস্ট আয়রন ইউজ করতে পারবো না। ইন্ডাস্ট্রিতে যেটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম অ্যালয় ইউজ করি, যেমন স্টেনলেস স্টিল একটা অ্যালয়। এসএস এর মধ্যে হচ্ছে স্টেনলেস স্টিলের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। 15% মিনিমাম ক্রোমিয়াম থাকতে হবে লোহার সাথে, কার্বন থাকবে ইম্পিউরিটিস হিসেবে, এগুলো অ্যাড করা হয়, কার্বন থাকে, ক্রোমিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে। তো ওইগুলা কোরোসিভ রেজিস্ট্যান্সটাকে আরো বাড়ায় দেয়। তো আমরা যদি হচ্ছে কোনো কোরোসিভ এনভায়রনমেন্ট থাকে ওইখানে যেটা প্রথম দিকে চিন্তা করি, আমরা মেটালটাকে রিপ্লেস করা যায় কিনা, যদি হচ্ছে কস্ট একটু কম হয় কম্পারেটিভলি। কস্ট একটা বিগ কনসার্ন ইন্ডাস্ট্রিতে। অধিকাংশ ক্ষেত্রে কস্টটাকে অবশ্যই কোরোশনের সাথে হচ্ছে একসাথে নিয়ে অপটিমাইজেশন করতে হবে। অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো কোরেশন রেট খুবই কম, কিন্তু ওইটার দাম অনেক বেশি। তো ইন্ডাস্ট্রিতে আমরা তো ওরকম ম্যাটেরিয়াল ইউজ করবো না যেটা হচ্ছে অনেক বেশি দাম, আমার দেখা যাবে ইন্ডাস্ট্রির ফিজিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো যেটা করা হয় পরে দেখা যায় যেটা মাইল্ড মেটাল, যেটাতে কোরেশন আছে বাট হচ্ছে কম্পারেটিভলি বেটার, ওরকম ইউজ করি। ওইটাকে আবার কয়েক বছর পর পর রিপ্লেস করতে হয়, 5 বছর 7 বছর পর ডাউন টাইম অনুসারে রিপ্লেস করতে হয়। ওইটা দেখা যায় ওই যে মানে অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল যেটা ইউজ করা যেতে পারতো 20 বছর চালানো যেত, ওইটার চেয়ে আরো বেশি কস্ট এফেক্টিভ যেটা 5 বছর পর পর রিপ্লেস করা। ইন্ডাস্ট্রি নর্মালি এভাবেই করে। তো কিছু অপটিমাইজেশন আছে, আমরা কিছু ফ্যাক্টর হাতে নিয়ে কাজ করতে হবে। একই কস্ট, দ্বিতীয় জিনিস হচ্ছে কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করছি আমরা অ্যালয় হিসেবে। আমরা এটা ডিটেলস দেখবো, চেঞ্জিং দ্য ম্যাটেরিয়াল। দেন হচ্ছে অল্টারিং দ্য এনভায়রনমেন্ট, মেকিং ইট লেস এগ্রেসিভ। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে বিভিন্ন মানে কেমিক্যাল এনভায়রনমেন্ট বা হচ্ছে সয়েল এনভায়রনমেন্ট, আমরা ওটাকে আরো ওর যে কোরসিভ এনভায়রনমেন্টটা আছে সেটা যদি আরো কমায় নিয়ে আসা যায় কিনা, কিছু এডিশনাল কেমিক্যালস অ্যাড করে বা কিছু হচ্ছে আপনার কি বলে ওটাকে হচ্ছে ইনহিবিটর অ্যাড করে, যাতে করে ওর কোরোশন যেই হচ্ছে পটেনশিয়ালটা ওই এনভায়রনমেন্টে সেটা কমে আসে। তো সেটা করা যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে সেপারেটিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল ফ্রম দ্য এনভায়রনমেন্ট। তো এইটা কথাটা হচ্ছে যে এখানে এই লাইনের সাথে ওইটাও যায়। ইউজ অফ দ্য কোটিং অর ব্যারিয়ার প্রোডাক্টস সাচ এস দ্য গ্রিজ, অয়েল এন্ড পেইন্ট এন্ড কার্বন ফাইবার কোটিং, এই যে আমি লাইনটা বললাম, সেপারেটিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল ফ্রম দ্য এনভায়রনমেন্ট,
মানে হচ্ছে আমরা মেটাল থাকে যে ডাইরেক্ট এনভায়রনমেন্ট সেখান থেকে আমরা দূরে রাখতে চাই, কারণ কন্টাক্ট হলে আপনারা জানেন সেখানে পলিউশন হবে, মাস্ট হবে। তবে এটা দূর রাখার একটা ওয়ে কি, আমি কিছুক্ষণ আগে জানালার এক্সাম্পলের কথা বললাম, জানালার আপনি যদি রড রেখে দেন বা হচ্ছে আয়রনটা রেখে দেন, এটা অবশ্যই কিছুদিন পর রাস্ট ফর্মেশন হবে। তাহলে আমরা তো জানালা অবশ্যই হচ্ছে এই লোহাগুলা ইউজ করি না, যেটা করি সেটা হচ্ছে পেইন্ট ইউজ করি, তাই না? পেইন্ট দিয়ে ওটা কাভার করে দিই, যাতে করে জি ওই স্যার। হচ্ছে লোহাটা, লোহাটা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্টটা আছে সেটার সাথে কন্টাক্টে না আসে। কন্টাক্ট অবশ্যই এখানে পারফোরেশন হলে কন্টাক্ট আসতে পারে, কিন্তু যতটুকু আটকানো যায় আর কি, পেন্টিং ইউজ করে আমরা ওই লোহাটাকে হচ্ছে কোরেশন আটকাতে পারি। তো এটা হচ্ছে একটা ওয়ে আছে। তো আমরা কি কি বললাম, তিনটা পয়েন্ট বললাম, আমি আবার একটু রিপিট করি। প্রথমটা হচ্ছে চেঞ্জিং দ্য ম্যাটেরিয়াল টু ওয়ান অ্যানাদার, একজনের মতো আরেকজন ইউজ করবো, এটার সাথে আমার এই লাইনটা যায়, ইউজ অফ দ্য নন কোরোসিভ মেটাল সাচ এস স্টেনলেস স্টিল অর অ্যালুমিনিয়াম। আমরা ম্যাটেরিয়ালটাই চেঞ্জ করতে চাচ্ছি, প্রথম কাজ পলিউশন প্রিভেনশনের। প্রথম চিন্তা হবে ম্যাটেরিয়াল থেকে চেঞ্জ করা পসিবল কিনা সেটা। দুই নাম্বারটা কি, সেটা বললাম অলটারিং দ্য এনভায়রনমেন্ট মেকিং ইট লেস অ্যাগ্রেসিভ, মানে হচ্ছে ওটাকে পলিউশন থেকে যাতে কমায় নিয়ে আসা যায় সেটার একটা ট্রাই করতে হবে। এটার সাথে আমার এই লাইনটা চাই, মেক শিওর দ্য মেটাল সারফেস স্ট্রেস ড্রাই এন্ড ক্লিন। এটার সাথে আরো কিছু আছে যেটা বললাম ইনহিবিটর অ্যাড করা, সেগুলো আমরা আরো পরে পরবর্তীতে দেখবো আর কি। তো এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার যদি আমরা বলি, সেপারেটিং দ্য মেটালিক ম্যাটেরিয়াল ফ্রম দ্য এনভায়রনমেন্ট, আমরা আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে, কেমিক্যাল এনভায়রনমেন্ট বা হচ্ছে এয়ার বা সয়েল, ওইখান থেকে এটাকে অ্যাকচুয়াল মেটালটাকে কি মানে সেপারেট করা যায় কিনা, সেটা অবশ্যই হচ্ছে ওয়েল পেইন্ট এন্ড হচ্ছে আপনার বিভিন্ন ফাইবার কোটিং হাবিজাবি করে হচ্ছে করা যেতে পারে। আমরা সেটা সম্পর্কে হচ্ছে দেখবো পরবর্তীতে। তারপর যেটা হতে পারে চেঞ্জিং দ্য ইলেকট্রোড পটেনশিয়াল অফ দ্য মেটাল এন্ড অ্যালয় হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন স্টেজে করা যেতে পারে। এই যে আমরা যে কথাটা বললাম ইলেকট্রোড পটেনশিয়াল চেঞ্জ করে দেওয়া, সেটা হচ্ছে একটু আগে যে বললাম ক্যাথোডিক প্রোটেকশন সিস্টেম, আরেকটা মেটাল ওর সাথে অ্যাড করে দিব যাতে করে ও যেটা অ্যানোড হিসেবে কাজ করতে সেটা যাতে ক্যাথোড হিসেবে কাজ করে, যাতে করে পলিউশন কমে যায়। সেটা হচ্ছে এই লাইনের সাথে যায়। তারপর যেটা করতে পারি, ডিজাইন স্টেজে আমরা বিভিন্ন চেঞ্জ করতে পারি, বিভিন্ন কিছু হচ্ছে কনসিডারেশন আছে, তারপরে হচ্ছে আপনার ওই পলিউশনটাকে যত কমায় নিয়ে আসা যায় সেটা আর কি করা যায় আর কি। তো এখানে হচ্ছে যে এটা আবার ওই লাইনের সাথে চলে যায়, লেয়ার অফ দ্য ব্ল্যাক ফিল, এক্সাম্পল লাইমস্টোন, এগুলো আমরা দেখবো, প্রত্যেকটার এক্সাম্পল সহকারে দেখবো। তো এই হচ্ছে ডিজাইন ইমপ্রুভমেন্টের আমরা আলাদা চ্যাপ্টার আছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাস গুলা, যেহেতু আজকে ইন্ট্রোডাকশন আর 45 বেজে গেছে, আপনার নামাজ আছে, তো আমি হচ্ছে আজকে খুব বেশি ডিলে করবো না। নেক্সট ক্লাস গুলাতে আমরা হচ্ছে যে এখানে যা দেখাচ্ছে ডিজাইন চেঞ্জিং করে কিভাবে আমরা হচ্ছে পড়াশোনা কমায় নিয়ে আসতে পারি, আমরা হচ্ছে সেটা দেখবো। এগুলো খুবই ছোট ছোট চ্যাপ্টার, দেখা যাবে একদিন আমি 2 চ্যাপ্টারও পড়া ফেলতে পারতেছি, এরকমও হতে পারে। সো পিওরলি বাংলা, তো আমি চাবো আপনারা এই লাইনগুলো যাতে মনে রাখেন, মুখস্থ করেন, যাতে করে হচ্ছে আসলে এই যে হচ্ছে কি কি কনসিডারেশন, ইনিশিয়াল কনসিডারেশন নেওয়া যেতে পারে, তখন কিন্তু ওই লাইনগুলো আসবে যা যা বললাম। ওভাবে কিন্তু বলতে হবে, 4টা 5টা পয়েন্ট আছে, বলতে হবে, বই পড়বেন অবশ্যই। আমি অলওয়েজ যেটা হচ্ছে ইয়ে করি যে বইয়ের মধ্যে দিয়ে যেতে হবে, বই পড়ে যেতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, কিছু ডিজাইন রুল আছে, মানে যখন আমরা ডিজাইনের মাধ্যমে, এটা আমরা লাস্টের পয়েন্টে যেটা দেখালাম, এই যে পোর্শন প্রিভেনশন বা ডিজাইন ইমপ্রুভমেন্ট, এই ডিজাইনটাকে কিভাবে আমরা হচ্ছে একদম প্রথমেই আমরা হচ্ছে পোর্শনের রিস্ক নিব না, আমরা প্রথমেই যতটুকু পোর্শন কমায় নিয়ে আসা যায় ডিজাইনকে চেঞ্জ করে ইকুইপমেন্ট ডিজাইন, আপনার হচ্ছে ইন্ডাস্ট্রির হচ্ছে লেআউটের ডিজাইন বা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কের ডিজাইন বা পাইপিং সিস্টেমের নেটওয়ার্কের ডিজাইন, ওটা কিভাবে ডিজাইন করলে অপটিমাম ওয়েতে ডিজাইন করলে পোর্শনটা হচ্ছে পোর্শনের একটা ইফেক্ট যেটা আছে সেটা কমায় আনা যেতে পারে, ডিজাইনের দিকে আমরা কিভাবে নজর রাখবো, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে উঠবো। নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে আর কি চ্যাপ্টারটা, চ্যাপ্টার 13 আমি আবার বলতেছি, আপনারা হচ্ছে দেখতে পারেন। তো হচ্ছে আমরা যখন নেক্সট ক্লাসে বলবো কথা, তখন হচ্ছে যদি কোয়েশ্চেন থাকে বা হচ্ছে কোনো কিছু না বোঝেন, তখন আমরা হচ্ছে ওটা নিয়ে ডিসকাস করতে পারি। আজকে আমরা হচ্ছে এতটুকুই দেখবো।